নমস্কার বন্ধুরা, আমি বাণী সেন। ঘুরে আসি কাছে দূরে বাণী সেন চ্যানেলের আর একটা পর্ব। এই পর্বটা একটু অন্যরকম হতে চলেছে। এটা পুরোটাই একটা ভ্রমণ আড্ডা হচ্ছে, যেগুলো সচরাচর যেরকম আড্ডা হয় এটা ঠিক তা নয়। সব রকমই মেশানো আছে, কবি আছে, সাহিত্যিক আছেন, সমস্ত কিছু। আড্ডাটা ভীষণ ভালো হয়, প্রতি বছর দুবার করে হয়। বিদগ্ধ গুণী জ্ঞানী মানুষরা এখানে বক্তব্য রাখেন। এটা একই জায়গায় হয়, চন্দননগর রবীন্দ্র ভবন। পুরো দিনটা একদম সকাল থেকে জলখাবার থাকে, দুপুরে খাওয়া থাকে, বিকেলে চা, সন্ধেবেলায় রবীন্দ্র ভবন ছেড়ে দেওয়া হয়। চলুন শুরু করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার। আচ্ছা, প্রথমেই দেখাই, এই ভদ্রমহিলার নাম পিয়ালি বসাক। ইনি 6টি শৃঙ্গ জয়ী এবং এভারেস্ট জয়ী। সব থেকে বড় কথা হলো অক্সিজেন না নিয়ে তা অসম্ভবকে উনি সম্ভব করেছেন। উনি এখানে এই রুকস্যাক, এইসব ব্যাগ ট্যাগগুলো উনি এখানে সেল করেন। ওনার বাড়ি আমি গেছি, ওনার সাথে একটা ইন্টারভিউ নিয়ে ভিডিও করেছি, লিঙ্কে দিয়ে দেবো। আজ এসছি ভ্রমণ আড্ডায়। চন্দননগর ভ্রমণ আড্ডা রবীন্দ্র ভবনে হচ্ছে। এখন ভেতরে যাই। এখানে লাঞ্চের ব্যবস্থা আছে, এখন টিফিন আওয়ার্স চলছে। এই ভ্রমণ আড্ডা প্রচণ্ড আনন্দের, প্রচুর মানুষ আসেন, বহু বছর ধরে চলছে। এই শুরু হচ্ছে, এখন আড্ডায় যোগদান করি গঙ্গার ধারে। জীবন পথে চলতে চলতে কত কিছুই আমাদের অজানা থেকে যায়। এই সব গুণীজ্ঞানী মানুষদের চোখে কিছুই ছাড়া পড়ে না। এনারা ঘোরেন, আবিষ্কার করেন, সেগুলোকে বই আকারে তুলে ধরেন। অপূর্ব বাচনভঙ্গিতে এরকম কোনো অনুষ্ঠানে ওনারা এটা ছড়িয়ে দেন। চট্টোপাধ্যায়, এখানে আমরা গর্বিত যে একটা সময় উনি উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্নেহজন্য তার সাথে ঘুরেছিলেন। হিমালয়ে বিভিন্ন পথে তিনি পাড়ি দিয়েছেন। একসময় দেশ পত্রিকায় ছুটি নিয়ম অনুসারে ধারাবাহিক রচনার মধ্যে দিয়ে পাঠককে বিমুগ্ধ করেছেন। পাহাড়ের নাম হলুদ পাহাড় বইটি বিভিন্ন ভাষায় অনুদিত সমাদিত হয়েছে। ভারত সরকারের সিনিয়র ফেলোশিপ এবং চরৈবেদিতে আপনার উৎসাহের বীজমন্ত্র, আপনার লেখা এবং সম্পাদিত বহু বই পাঠক মহলের প্রত্যাশা পূরণ করছে। এবং সম্মান জানানোর জন্য পীযূষ রায় চৌধুরী আসছেন। পীযূষদা, আপনি আসবেন। পীযূষ রায় চৌধুরী এবং তাকে সাহায্য করবেন মোহর এবং প্রদীপ। আমাদের যে সম্মানিত করা হয়, সেই উত্তরীয় আমাদের পড়িয়ে দেবেন পীযূষ রায় চৌধুরী, পরম সম্মান পাবে।
উত্তরীয়টা প্রথম পড়াবেন, উত্তরীয়টা পড়িয়ে দেবেন স্কার্পের মতো। যেহেতু আজীবন ভ্রমণের উপর কাজের জন্য, তাই আমাদের এই স্কার্পের রং গেরুয়া। একটু প্রতীক একটু সরে যাওয়া, প্রতীক একটু পিছনে চলে যাওয়া। হ্যাঁ, অনাথ বাবুকে সম্মানিত করছেন পীযূষ রায়চৌধুরী, আরেক ভ্রমণী, এবং তার প্রাপ্যযোগ্য সম্মান। অর্থাৎ আমরা জানেন, ঠিক আছে, সম্মানিত হচ্ছেন অনাথ বন্ধু চট্টোপাধ্যায়, উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন পীযূষ রায়চৌধুরী। এবং ভারতবর্ষের যে পর্যটন দপ্তরের আমাদের স্মারক, যার শিকড় হাতি, সেই স্মারক তুলে দিচ্ছেন মুসাফির সম্মানের অনাথ বন্ধু চট্টোপাধ্যায়ের হাতে। এবং আমরা পরিব্রাজনকে গুরুত্ব দিই, পরিব্রাজনের অন্যতম চিহ্নকরণ তুলে দিচ্ছেন অনাথবাবুর হাতে। পরিব্রাজনের অন্যতম চিহ্নকরণ সম্মানিত হলেন অনাথ বন্ধু চট্টোপাধ্যায়। আমরা ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। মানপত্র পাঠ করবেন মুসাফির সম্মানের সত্যব্রত মুখোপাধ্যায়। সত্যব্রত মুখোপাধ্যায় মুসাফির সম্মানের মানপত্র পাঠ করবেন। এর আগেও বিগত দিনে যারা এই সম্মান পেয়েছেন, জগন্নাথ ঘোষ, কমলা মুখোপাধ্যায়, তারাপদ সাঁতরা, জগন্নাথ বিশ্বাস, প্রমোদাদিত্য মন্দির এবং অনেকে, সর্বশেষ 22-23 পেয়েছেন বিমান বিহারী কাহান, প্রমুখ ভ্রমণ। মুসাফির সম্মান শ্রীযুক্ত অনাথ বন্ধু চট্টোপাধ্যায়। এই মুসাফির আজকে আমাদের ভ্রমণাড্ডার মুক্তাঙ্গনে আপনি স্বাগত। হিমালয়ের অমোঘ প্রাণী আপনার জীবনে আশীর্বাদ হয়ে উঠেছিল গুরু সঙ্গের সৌভাগ্য। তাই প্রবাদ প্রতীক উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্নেহচ্ছায়া আপনাকে পাহাড়ের নেশায় জাগিত করেছিল। দেবভূমির পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য পাহাড়ে আপনি খুঁজে নিয়েছেন মনের আনন্দ। বাংলার ভ্রমণ সাহিত্য ক্ষেত্রে আপনার এই শোনা যেমন সমাদৃত, তেমনি অন্যান্য ভারতীয় ভাষাতেও অনুদিত। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের ফেলোশিপ আপনার কাজের উৎকর্ষতার স্বীকৃতি স্বরূপ। মাননীয় অনাথ বন্ধু চট্টোপাধ্যায়, আপনার এই বৈচিত্র্যপূর্ণ পথ চালাকে অভিবাদন জানিয়ে ভ্রমণ আড্ডা আপনাকে মুসাফির সম্মানে সম্মানিত করছে। আমরা আপনার গতিশীল দীর্ঘ জীবন কামনা করি। 29 অধ্যায়ন 1431, 15 ডিসেম্বর 2024, ভ্রমণ আড্ডা, ভদ্রেশ্বর, হুগলি। বিভূতি মুখার্জি এবং মুখোপাধ্যায় এবং বিদ্যুৎ দে যদি থাকেন একটু সামনের সূচি চলে আসবেন। বিদ্যুৎ দে এবং দেবব্রত মুখোপাধ্যায়। এবার আমাদের ভ্রমণ সম্মান তুলে দেওয়ার পালা। আসল ভ্রমণ সম্মান এবারে পাচ্ছেন গৌতম কুমার দে। গৌতম কুমার দে আমাদের কাছে একটা বর্ণনা। গৌতম আগে বলছিলাম না যে বেড়াবেন বলে অনেকেই অনেক কিছু চাকরি চেয়েছেন। গৌতম ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে পানের লরিতে করে বেনারস পালিয়েছিল। গৌতম, মজার ব্যাপার হলো গৌতম গাড়ির পিছনে বাহনী সৃষ্টিগুলো একদম অন্যরকমের কাজগুলো। গৌতমের কাজ, গৌতমের গাড়ির পিছনে যে ছোট ছোট লেখা থাকে দেখেছেন, সেইগুলো নিয়ে গৌতমের একটি বাহন নীতি বলে বই আছে, আনন্দ পাকিস্তান থেকে লিখেছে। গৌতম সেই বই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় লোক সংস্কৃতি। গৌতমের অনেক গুণ। গৌতম একজন বড় মুদ্রা সংগ্রাহক। আমাদের কাছে কারোর কাছে, অনেক ক্লাবের কাছে, নিজেদের কাছে তাদের ফার্স্ট কপি নেই, গৌতমের বাড়িতে আছে।
গৌতম দেবের কলকাতা বিভিন্ন চরিত্র নিয়ে লেখার সময় সুপ্রিয় কর, তাই তো না, ওটার নাম হচ্ছে সুপ্রিয় চৌধুরী লেখা গৌতমকে আলাদা একটা চরিত্র করে কলকাতা দেখানো হয়েছে। বহু মানুষ গৌতমের সাথে যোগাযোগ রাখে। গৌতম আজকে আমাদের ভ্রমণ সম্মানে সম্মানিত করে আমরাও আনন্দিত। আমি বিদ্যুৎ দে এবং জয়দীপ মিত্রকে সিরিয়াসের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে উত্তরীয় পড়িয়ে দিচ্ছে বিদ্যুৎ দে উত্তরীয় পড়িয়ে দিচ্ছে। তারুণ্যের রং সবুজ, সেই কারণে ভ্রমণ সম্মানের তার উদ্দীপনা, তার চঞ্চলতা আরো বেশি বৃদ্ধি পায়। আমরা ভ্রমণে আরো সম্মানিত হই, ভ্রমণ সম্বন্ধে আরো বেশি করে জানতে পারি গৌতমের থেকে। গৌতম দে সম্মানিত হচ্ছে ভ্রমণ সম্মানে। আগে সম্মানিত হয়েছেন অনেকেই, এবার 2024-এ ভ্রমণের স্মারক তুলে দিচ্ছেন জয়দীপ মিত্র। যেহেতু ভারতীয় পর্যটন দপ্তরের চিহ্ন হাতে ভ্রমণ সম্মানের সাথে স্মারক দেওয়া হয়। ভ্রমণ একটি পরিবেশের কাছ থেকে ভ্রমণ এবং পরিপ্রাণকে গুরুত্ব দিয়ে আমাদের তরুণের হাতে তুলে দিচ্ছেন, অন্য একটি স্মারক জয়দীপ মিত্র তুলে দিচ্ছেন। আমাদের ভারতবর্ষের আমাদের মহান সেই পরিব্রাজনের খরচ বিভিন্ন মনীষীদের পথ যেখানে খরচগুলোকে তুলে এসেছে। ভ্রমণ সম্মানে সম্মানিত হলেন গৌতম কুমারকে। মানে অভিজিৎ চট্টোপাধ্যায়, অভিজিৎ লেখালেখি করছেন অনেকদিন ধরে। আচ্ছা, গৌতমের মানপত্রটা পাঠ করছেন সৃজিতা রায়। গৌতমের মানপত্র পাঠ করছেন সৃজিতা রায়। একটু শ্রীযুক্ত গৌতম কুমার দেব, ভ্রমণ শিল্পী, মাননীয় আসুন। আজ ভ্রমণাড্ডার এই মুক্ত মঞ্চে আপনি স্বাগত। কৈশোর কাল থেকে জীবনটাকে আপনি রহস্য রোমাঞ্চের বর্ণময় চরিত্রের ছাঁচে গড়ে তুলতে চেয়েছেন। খেলাধুলার পাশাপাশি ট্রেকিংয়ে গিয়ে মেষপালকদের সঙ্গে প্রত্যন্ত হিমালয়ে সঙ্গী হয়েছেন। আপনার রচিত বাহনলিপি বইটিতে প্রতিভাত হয় সময়ের সাথে সাথে লিপি ও চিত্রের দৃষ্টিভঙ্গি বদল এবং লেখন শৈলীর প্রতি গভীর নিরীক্ষণ বোধ। ভ্রমণ নানা রূপে দেখা বইটি গবেষণাধর্মী এক আকর। সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, লোকসংস্কৃতির আলোকে ঋদ্ধ আপনার দর্শন। কৌতূহলোদ্দীপক বিস্তৃত আঙিনায় আপনার গতায়াত। মাননীয় গৌতম কুমার দেব, আপনার নানান দুর্লভ অভিজ্ঞতা সম্পর্কে কর্নিশ জানিয়ে ভ্রমণাড্ডা আপনাকে ভ্রমণ সম্মানে সম্মানিত করছে। আমরা আপনাকে সৃষ্টিশীল কাজের প্রত্যাশায় গতিশীল দেখতে চাই। ভ্রমণাড্ডা 29 অগ্রহায়ণ 1431 ভদ্রেশ্বর হুগলি। চাকরির ইতিহাসে নমুর নিক্ষণ যেন কানপাত্রী শোনা যায় তার লেখাতে গুলবর্গা, ফিরোজাবাদ, বিদর হয়ে ওঠে শিল্প সাহিত্যের জরুরি জাফরি কাটা প্রাসাদ। অভিজিৎ চট্টোপাধ্যায় অসংখ্য লেখকের ভিড়ে লোকশিল্প, স্থাপত্য, পুরাতত্ত্বের ক্ষেত্রে তার বিচরণ সাবলীল। 2024-এ তাকে ভ্রমণাড্ডা কলম সম্মানে সম্মানিত করে গর্ববোধ করছে। এই কলম সম্মান তুলে দেবেন আমাদের বিগত দিনে ভ্রমণ সম্মান প্রাপক দেবব্রত মুখোপাধ্যায়। আমি ইতিহাসের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম উত্তরীয়টা একটু সাহায্য করবেন। একটু এদিকে চলে এসো, প্রতীকেও এদিকে চলে এসো, সুবিধা হবে।
একটু চলেছে, হ্যাঁ, অভিজিৎ চট্টোপাধ্যায়কে কলম সম্মানে সম্মানিত করছে এবারে শ্রী বিভূতিভূষণ মুখোপাধ্যায়। কলমের রং নীল, কালির রং নীল, তাই উত্তরীয়ের রং নীল। এর সাথে সাথে আমাদের অন্য স্মারক যেগুলি আছে, একটি কলমের সম্মানে কলম স্মারক দীপ্তি তুলে দিচ্ছেন দেবব্রত মুখোপাধ্যায়, এবং তার যে লেখাতে তিনি এই কলম সম্মান পাচ্ছেন মন পবন পত্রিকার উৎসব সংখ্যা 2023-এর এক আকাশ রোদ্দুর ও বাদাম কুয়া রচনার জন্য তার নামপত্র তুলে দিচ্ছেন মুখোপাধ্যায়, অভিজিৎ চট্টোপাধ্যায়। আমি ধন্যবাদ। আমি শুভেন্দু ব্যানার্জিকে সম্মান শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায়। পূব জানালার মিষ্টি আলোকে এক আকাশ রোদ্দুর হয়ে ছড়িয়ে পড়াটা দেখতে ভালোবাসেন তিনি। এই ভালোবাসাকে সঙ্গী করে ভ্রমণে ক্যামেরাকে প্রথম প্রেম হিসেবে বেছে নিয়েছিলেন, কিন্তু কিভাবে যে অভিমুখ বদলে গেল নিজেই টের পাননি। আর এই বদলে যাওয়াটাই তাকে দিয়ে নির্মাণ করিয়ে নেয় ভিন্ন অনুভবের স্বরূপে। হাম্পি, বিজাপুর, চান্দেরির ইতিহাসের নূপুর নিক্ষণ যেন কান পাতলেই শোনা যায়। গুলবর্গা, ফিরোজাবাদ ও বিদর হয়ে ওঠে শিল্প সাহিত্যের জরুরি জাফরি কাটা প্রাসাদ। গোলকুন্ডার শিল্পকলার অভিনবত্ব, পুরাকীর্তি ও লোকশিল্পের খোঁজে ঢাকার আশপাশ তন্ন তন্ন করে সবেতেই গভীর এসোনার চিহ্ন। অভিজিৎ চট্টোপাধ্যায় অসংখ্য লেখকের ভিড়ে লোকশিল্প, স্থাপত্য, পুরাকীর্তির ক্ষেত্রে আপনার বিচরণ সাবলীল। থমকে থাকা ইতিহাসকে অনুভব করেন শিরায় শিরায়। বাংলা সাহিত্যের নানান অঙ্গনে আপনার লেখনী, বৈদগ্ধ্যের দ্রুতি পাঠকবর্গের কাছে সমাদৃত। মনপবন পত্রিকার উৎসব সংখ্যা 2023-এর আপনার এক আকাশ রোদ্দুর ও বাদামি গুহা রচনাটির জন্য ভ্রমণাটা আপনাকে কলম সম্মানে সম্মানিত করতে পেরে তৃপ্ত বোধ করছে। আমি অনেক অনুরোধ জানাবো আজকে অনুভূতির কথা জানাচ্ছি মুসাফির সম্মান পাঠক অনাথ বন্ধু চট্টোপাধ্যায়। একটি কথা বলা যায়, এখন চিত্তরঞ্জন কালকে এসেছেন আমাদের টানে, এসেছিলেন এখানে 1979 সাল। আমি তখন একেবারেই তরুণ। মধুপুরে আমি একটা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম। মধুপুর বলতে এখন ঝাড়খণ্ড, তখন বিহার ছিল। আর সাইকেলে করে ঘুরে বেড়ানোর একটাই কারণ যে রাস্তার দুধারে বাঙালিদের প্রচুর বাড়ি, একটার পর একটা বাড়ি, আর নানা রকমের বাড়ি। প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর, প্রত্যেকটা বাড়ির সামনেই ফুলের গাছ, একটা ফুলের মেলা বসে যেত। আমি সেই সব বাড়িগুলো ঘুরতাম, ডায়েরিতে নাম লিখতাম, কোনো কোনো বাড়ির গিয়ে সামনে গিয়ে কিছু মার্বেল ট্যাবলেটে লেখা আছে কিনা দেখতাম। এটা একেবারেই ছিল আমার একান্ত ব্যক্তিগত কৌতূহল, যে বাঙালিরা আসেন, কেন আসেন। এইসব কৌতূহল থেকেই আমার সেই সাইকেল নিয়ে ঘোরাফেরা। এইরকম ঘুরতে ঘুরতে একদিন একটি বাড়ি থেকে আমি হাজির। বাড়ির নাম গঙ্গাপ্রসাদ হাউস। বিরাট বাড়ি, বড় গেট, ঢুকতে ভয় করছিল। ঢুকলাম, তখন তো মান সম্মান একেবারেই ছিল না, তার ফলে ঢুকতেও কোনো অসুবিধা নেই, কেউ তাড়িয়ে দিলে চলে আসবো, এরকম কোথাও কোথাও যে কেউ তাড়িয়ে দেননি তাও না। সেই বাড়িতে ঢুকেছি, ঢুকে জিজ্ঞেস করতে বললেন যে হ্যাঁ, এ বাড়িতে এখন একজন মানুষ আছেন, দোতলায় থাকেন, একাই থাকেন, তিনি সেজ বাবু। বললেন বাড়ির কে একটা। আমি বললাম একটু খবর দেবে, তার সঙ্গে একটু দেখা যদি করা যায়। তো খবর দিতেই দেখলাম একজন ইয়াং ম্যান দোতলা থেকে ধপ ধপ করে কাঠের সিঁড়ি দিয়ে নেমে এলেন নিচে নেমে এসে, যেমন মিলিটারি অ্যাটেনশন পজিশনে দাঁড়ায়, তিনি দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলেন আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন।
আমার পুঁজি বলতে তখন ছিল আনন্দমেলায় বেরিয়েছিল দুটি ছড়া আর কিছু লিটল ম্যাগাজিনে লেখা একদম অতি বাজে কবিতা এসব, কিন্তু ভেতরে স্পর্ধা ছিল খুব। বয়স কম তো, ওনাকে বলেই বসলাম আমি লেখা। তো উনি বললেন, ও আপনি লেখক বুঝি? আমি না জ্ঞানী। তা আমার কাছে বললেন, আমি বললাম আপনাদের এত বড় বাড়ি, এত আপনাদের স্যার আশুতোষ মুখোপাধ্যায়, তাঁর ইতিহাস, তিনি এই বাড়িতে এসেছেন, আপনার দাদারা এসেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এইসব কতগুলো, মানে আমি তখন আসলে নার্ভাস হয়ে গিয়ে না আগে বাজে বলছি। তুমি আমাকে বললেন কাল সকালে আসতে পারবেন? আপনি করে বলছেন। তাই হ্যাঁ আসতে পারবেন, কটায় বললেন? সকাল 8টায়। তা আমি পরদিন না, সেখানে আরেকটা ঘটনা ঘটেছিল। তা আমি দেখছি যে উনি আমার সঙ্গে কথাবার্তা বলছেন, আমাকে যেন ওই আতস কাঁচ দিয়ে লোকে যেমন কাগজ পড়ে, উনি আতস কাঁচ দিয়ে যেন আমাকে দেখছেন, তীব্র দৃষ্টি। তো আমি একটু ভয় পেয়ে ওনাকে প্রণাম করতে গেলাম। উনি 10 পিছিয়ে গিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, এইরকম বললেন। যাই হোক, পরদিন সকাল 8টাতে আমি যখন ওদের বাড়ি গেলাম, তখন ওদের দোতলার বাড়িতে একটা বিশাল বড় দেয়াল ঘড়ি ছিল, যেটা 8টা বাজছে। উনি, আমি সিঁড়ি দিয়ে উঠছি, কাঠের সিঁড়ি আওয়াজ হচ্ছে, উনি গেটের সামনে এসে বললেন, আপনি বুঝি, তখন তুমি বুঝি ইংলিশ মিডিয়ামে পড়েছো? না। কোথায় পড়েছো? আমার গানের পাঠশালায় পড়েছি, তারপর গ্রামেরই একটা স্কুলে পড়েছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। তখন বললেন যে, ও কোন গ্রাম? তা আমি গ্রামের নাম বললাম। তখন বললেন, চোরপুনি চেনো? আমার হ্যাঁ চিনি, মাঝখানে অজয়, এবারে আমাদের গ্রাম, ওপারে চোরপুনি, সেখানে তো আপনার দিদির বিয়ে হয়েছে প্রমথনাথ বাবুর সঙ্গে। ব্যাস, আলাপ শুরু হয়ে গেল নানান কথা। 1979 সেই প্রথম ওনার সঙ্গে দেখা, তিনি পর্যটক উমাপ্রসাদ মুখোপাধ্যায়। 1979 থেকে 1997, 21 বছর প্রায় একসঙ্গে থেকেছি, বছরের পর বছর, মাসের পর মাস, পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রে, সব জায়গায় গেছি। উনি ঠাট্টা করে আমাকে বলতেন, তুমি তো আমার সঙ্গে সমুদ্র হিমাচল ঘুরেছ। স্পর্ধা দেখিয়েছি বাংলা ভাষা নিয়ে নানা রকম। উনি বই সম্পাদনা করতে দিয়েছেন, ওনারই বই, উনি তখন জীবিত, সে কাজ করতে পেরেছি। 4টে বই এবং 5টা বই, ওনার আশুতোষের ছাত্র জীবন, ক্যালেন্ডোস্কোপ, শরৎচন্দ্র প্রসঙ্গ, অ্যালবাম পুরুষ্য, এইসব বইগুলো বেরোলো সেই শুরু। ওইভাবে রক্তের মধ্যে ভ্রমণ ঢুকে গেল, তার থেকে আজও নিস্তার নেই। উমাপ্রসাদ নেই, কিন্তু ভ্রমণ আছে, এবং তার বড় প্রমাণ আজকে ভ্রমণ আড্ডা দেওয়া এই সম্মান। আমি অত্যন্ত আপ্লুত, ভ্রমণ আড্ডাকে কৃতজ্ঞ। বিপ্লব বাবু ভ্রমণ আড্ডার আমাকে এই সংস্থার সঙ্গে যুক্ত করেছিলেন, উনি আমার সন্ধান বের করেছিলেন, সেসব আর এক গল্প। আজকে বিপ্লব বাবু, শক্তি বাবু, এরা আমার মধ্যে শক্তি সঞ্চার করলেন নতুনভাবে। তাঁদের কাছে এবং আপনাদের সকলের কাছে আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা ও বিনীত নমস্কার। আপনাদের সকলের অনুষ্ঠানে, এই অনুষ্ঠানে যারা ভ্রমণ করেন, যারা ভ্রমণ ভালোবাসেন, তাদের তরফ থেকে এনারাও যেটা বললেন, যে একটা ভালোবাসার উপহার, একটা স্বীকৃতি, অন্য কিছু নয়, এটা শুধুই ভালোবাসা। এতগুলো ভ্রমণ প্রিয় মানুষ তারা এক জায়গায় জড়ো হয়ে তাদের একটু ভালোবাসার উপহার তুলে দেয়। এখন এই ভালোবাসা, আমরা বাঙালি, আমাদের পথে ঘাটে হাজারো ভালোবাসা ছড়িয়ে আছে, কিন্তু বারবার ভ্রমণ নিয়ে যেটা এসে যায়, সেগুলো আমরা কি কতটা বেশি বাংলায় ঘুরে বেড়াই বাঙালি হিসাবে? আমরা কি খুব গভীরভাবে অন্বেষণ করি ভ্রমণ করতে গিয়ে? তাহলে কেন আমাদের এইগুলো ভুল এসে যায়? বারবার আমরা দেখুন, আমরা ধনী গঙ্গার এই
এখানে দাঁড়িয়ে নানান কথা বলতে গিয়ে বলি যে আমরা যখন ক্ষুদিরামকে এত ভালোবাসি, ক্ষুদিরামের বিভিন্ন পালন করি, আপনারা কেউ আছেন এখানে বলবেন যে ক্ষুদিরাম কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? আমরা বলি মেদিনীপুরে জন্মগ্রহণ করেছিলেন ক্ষুদিরাম। কোন মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? কোথায় জন্মগ্রহণ করলেন? পশ্চিম মেদিনীপুর। কিন্তু গ্রামটা হলো বহুবনী গ্রাম, কেশপুর থানা এলাকা। কেউ যাই না, আমরা যাই না বেড়াতে, আমরা প্রচুর ঘুরে বেড়াই। আমি বলছি ভোর মানে এই জায়গাটা, নিজেকে খুঁজে ফেরা, নিজেকে আরো সমৃদ্ধ করা, নিজে নাই বাংলা আমার বিদেশ ভ্রমণ নিশ্চয়ই করো, কারণ ভ্রমণের কোনো বাধা নেই, যেখানে খুশি যান, যেখানে আনন্দ করুন। কিন্তু আমি যে মাটিতে বড় হলাম সেই মাটিকে শ্রদ্ধা জানানোর জন্য আমি অনেক মানুষকে দেখি ঘুরে আসে, চন্দননগর কলেজে এসে প্রণাম করেন। কেন করেন জানেন? বলেন এই তো এখানে সেইখানে মাটিতে মিশে আছে রাসবিহারীর পায়ের ধুলো, কানাইলালের পায়ের ধুলো, এখানে চারুচন্দ্র ভট্টাচার্যের পড়াতেন। এই যে ব্যাপারটা, মেদিনীপুর কলেজের স্কুলে অনেকে গিয়ে নমস্কার করে, কারণ ওখানে রাজনারায়ণ বসু যখন হেডমাস্টার মশাই, ওখানে তখন ছাত্র ক্ষুদিরাম বসু, ওখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হেমচন্দ্র কানন্দ, ওখানে তখন আরো পড়াচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত। এই যে জায়গাগুলো আমরা ওইখান থেকে ঘুরে যাই, বারবার ট্রেন ছুটি যায়। আজকে আমরা বলি বড় বড় এক্সপ্রেস হয়ে গেছে, চলে যাচ্ছে দূর জায়গা। এই যে আমাদের শহর বন্দর আমরা দেখি না, আমরা কোনো একটা দূর গতির একটা ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাই বাংলা দেখতে দেখতে। আমাদের দ্রুত গতির রাস্তা এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মতো জায়গা দিয়ে আমরা গ্রামগুলো দেখতে পাই না, মানুষ দেখতে পাই না, কোনো রকম ছোট চায়ের দোকানে আমরা দাঁড়াই না। যাই হোক, সব জেনে ঠিক করবেন আপনি, ব্যাপারটা আপনি কিভাবে করবেন। আমরা চলে আসি, আমাদের ছেড়ে দিতে হবে হল তাড়াতাড়ি। আমরা চলে আসি এবার নেক্সট ছবি, ল্যান্ডটাইন ভ্যালির কথা। ল্যান্ডটাইন ভ্যালি আজকে ছবি দেখাবেন শুভময় ঘোষ। 35 বছর ধরে হিমালয়ে বিভিন্ন জায়গায় ট্রেক করছেন, বেশ কিছু পত্রিকা, 30টার মতো পত্রিকায় লিখেছেন, এবং তিনি যে ছবিটা আজকে দেখাবেন আসলে আদতে তিনি ব্যাক করবেন, কিন্তু ভালোবাসায় তিনি হিমালয়কে বেশি ভালোবাসেন, তিনি পথে বহুবার পথে যেতেন। আজকে দেখাবেন ল্যান্ডটাইন ভ্যালি, মরিমতো বেস ক্যাম্প ও সেলগড়ি ট্রেক। এবার আমরা সরাসরি শুভময়কে একটু আসার জন্য অনুরোধ জানাবো। ছবি দেখানোর পর তো নিচে বসে দেখা যায় না, একবার স্ক্রিন একটু নেবে। হ্যাঁ, একটুখানি অন্তত এইটুকুই আমাদের দেয়া ভিডিও। এবার আমরা ছবি চলে যাচ্ছি এরপরে ছবি শুভময় ঘোষ। ওহ, কি অপূর্ব তুষার ধবল শৃঙ্গ! ওনার পুরো দল সমেত শুভময় বাবু এখানে আনন্দে উল্লাসে নৃত্য করছেন। তার একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছেন, আমিও দেখছি, আপনারাও দেখুন। নেপালে ট্রেক বলতে আমরা সাধারণত বুঝি অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক বা এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক, খুব পরিচিত এই নামগুলো, বা এই সুন্দর সহজ সুন্দর মার্ডি হিমাল ট্রেক বা খোকরা রানা ট্রেক, বা আরো সুন্দর অন্নপূর্ণা সার্কিট ট্রেক বা কিরিচো ট্রেক, আর নয়তো ল্যান্ডটাইন ট্রেক। তাই তো নাকি? আসুন এবার দেখা যাক ল্যান্ডটাইন থেকেও একটু বেশি কিছু, এ ট্রেক বিয়ন্ড ল্যান্ডটাইন, মরিমতো বেস ক্যাম্প অ্যান্ড সেলগড়ি ট্রেক। আমরা গেছিলাম অক্টোবর-নভেম্বর 2022 সালে, যেখানে আমি, আপনি, আপনারা সবাই যেতে পারবেন সহজেই, আর মনের আনন্দে সব মুহূর্তগুলো লেন্সবন্দি করতে পারবেন। যেখানে থাকবে না কোনো দুর্গম পাস অতিক্রম করা বা লঙ্গিটিউড ল্যাটিটিউডের হচকাচানি বা প্রচন্ড টেকনিক্যাল ইকুইপমেন্টের টানাটানি, থাকবে শুধু মন ভরা আনাবিল আনন্দ, উত্তেজনা আর উচ্ছ্বাস। আর ওই যে বললাম, ট্রেকও করবো আর দারুণ সুন্দর ছবি আর ভিডিও তুলব। যেমন ধরুন এইটা একটা সেগুড়ি টপ থেকেই তোলা
এই জিনিসটা। সেই উদ্দেশ্য নিয়ে আমার নেতৃত্বে 10 জনের দল নিয়ে 22শে অক্টোবর 2022 রওনা দিলাম কাঠমান্ডু থেকে। এবার আমরা বিহারের সীতামারি বর্ডার দিয়ে নেপালে প্রবেশ করেছি। পরিচিত রসদ বর্ডার ছেড়ে ট্রেনের টিকিটের সমস্যা ছিল। পরে কাঠমান্ডু পৌঁছেই চলে গেলাম স্বয়ংনাথ দর্শনে, প্রতিবারের মতো। আসুন দেখে নেওয়া যাক আমাদের ট্রেক রুটের ম্যাপ। কাঠমান্ডু থেকে আমরা সিয়াপুরেছি হয়ে আমরা এখান থেকে ট্রেকটা শুরু করেছিলাম, পৌঁছবো ল্যাংট্যাং। সেখান থেকে আমরা লাংসিদার খড়কা হয়ে যাব মরিমঙ্গ বেস ক্যাম্পের দিকে। সেখান থেকে ফিরে এসে আমরা এইখানে শেরগড়িতে উঠবো, আবার সেখান থেকে সেম রাস্তা ধরে আমরা ফিরে আসবো সিয়াপুরেছিতে। 24শে অক্টোবর সকাল সকাল কাঠমান্ডু থেকে কোলাহল ছেড়ে রওনা দিলাম সিয়াপুরেছি উদ্দেশ্যে। প্রায় 7 ঘন্টা বাস যাত্রা শেষে প্রবেশ করলাম ল্যাংট্যাং জাতীয় উদ্যানে। ল্যাংট্যাং described as a hidden valley by Guru Padmasambhava, a valley where one can reach illusory dimensions free from all sufferings called moksha in Buddhism. সিয়াপুর রুটেই এই খুদে দুটি মিষ্টি হাসি আমাদের স্বাগত জানালো এইভাবে। 25শে অক্টোবর আজ থেকে প্রথম দিন। যথারীতি ল্যাব খেয়ে তোড়জোড় করে বেরোতে একটু দেরি হয়ে গেছে। ভোটেবসি নদীর ওপর ঝোলাপুল পেরিয়ে চলা পৌঁছে গেলাম পুরনো সিয়াপুর গ্রামে। আজকাল এখানে কোনো ট্রেকাররা থাকে না, আগে থাকতো, এখান থেকে ট্রেকটা শুরু হতো। এখন শুধু এখানকার বাসিন্দারাই থাকে। এগিয়ে চলতে লাগলাম ল্যাংট্যাং খোলার বাম প্রান্ত ধরে। পেছনে পড়ে রইল 1503 মিটার উচ্চতার সিয়াপুর বেশি। কিছু দূর যেতে এই বিজ্ঞপ্তিটি আমাদের চোখে পড়লো, ওয়েলকাম টু ল্যাংট্যাং ভ্যালি, ল্যাংট্যাং পাহাড়। এখানে উল্লেখ করা আছে যে এই অঞ্চলের সব থেকে উঁচু শৃঙ্গ হচ্ছে ল্যাংট্যাং ভিউ, 7227 মিটার। আরো উল্লেখ আছে 2015 সালে সেই ভয়ঙ্কর ভূমিকম্পের কথা, যেখানে শুধু ল্যাংট্যাং গ্রামেই মারা গেছিলেন প্রায় 500 জন। এগিয়ে চললাম আমরা, যদিও এখন এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, কিন্তু আমরা হেঁটে যাওয়াটাকে শ্রেয় মনে করলাম। দুপুর 12টা নাগাদ যখন আমরা বাম্বু নামক গ্রামটিতে পৌঁছলাম, তখন সেখানকার বাসিন্দারা তাদের দৈনন্দিন কাজকর্মে ব্যস্ত। বাম্বু গ্রামটি ভারী সুন্দর, প্রথম দেখাতেই ভালো লেগে গেল। প্রথম দিনের ট্রেক, তাই আমরা ঠিক করলাম যে আজ আমরা এখানেই যাত্রা বিরতি দেব। সেই মতো দুপুরটা কাটলো অলস আড্ডা দিয়ে, আর বিকেলটা কাটলো এই ভূদেবীর সাথে খুনসুটি করে। পরের দিন হাঁটা শুরু হলো এই ঝোলাপুল পেরিয়ে। কখনো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা, তো কখনো সুন্দর জলের ধারার পাশ দিয়ে হেঁটে যাওয়া, তো কখনো বসা জায়গা দিয়ে হেঁটে আমরা প্রায় দুপুর 12টা নাগাদ এসে পৌঁছলাম লামা হোটেলে। এটা একটা হোটেলের নাম নয়, এই জায়গাটারই নাম লামা হোটেল। লামা হোটেলে জঙ্গল ভিউ লজে আমরা মধ্যাহ্নভোজের বিরতি দিয়েছি, কিন্তু কোনো এক অজানা কারণে খাবার দিতে প্রায় 3 ঘন্টা লেগে গেল। অগত্যা আজকের মতো এখানেই রাত্রি যাবে। সময় কাটলো এই ছোট্ট 4 বছরের শিশুটির সাথে আলাপ করে। এই নিয়ে তার তৃতীয়বার ল্যাংট্যাং অবাক আমরা। আর পরন্ত বিকেলে এইরকম একটা সুন্দর মুহূর্ত সাক্ষী থাকলাম লামা হোটেলের বাঁকে। 27শে অক্টোবর ট্রেকের আজ তৃতীয় দিন। এই খুদেরই চাউনি ও হাসি দিয়ে শুরু। আমরা চলে যাবো লামা হোটেল থেকে, চলে যাবো আজকে ল্যাংট্যাং। প্রথমে বেশ কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তারপর উন্মুক্ত হলো প্রকৃতি। পৌঁছে গেলাম ঘোড়াঘাটে। একসময় এই রাস্তায় চলাচল করা ঘোড়া বা খচ্চরদের বিশ্রামের জন্য এই নাম দেওয়া হয়েছিল। ভারী সুন্দর এই জায়গাটা। আরো ঘন্টা দেড়েক চলার পর এসে পৌঁছলাম ফ্যাংসা। এখানেই মধ্যাহ্নভোজের বিরতি। সেই ফাঁকে দেখলাম কিছু বিদেশি ল্যাংট্যাং ট্রেক সেরে ফিরে যাচ্ছে। মধ্যাহ্নভোজন সেরে আবার পথে নামলাম। কিছুটা দূর যেতেই পৌঁছে গেলাম সেই জায়গাটায় যেখানে মূল ল্যাংট্যাং গ্রামটা ছিল 2015 সালে। 7.6 রিক্টার স্কেলে ভূমিকম্পে তার নিশ্চিত। বিকেল 4টেতেই নতুন করে গড়া ল্যাংট্যাং গ্রামের একদম দোরগোড়ায় এসে পৌঁছে গেলাম আমরা। ঠিক করলাম আজকে এখানেই যাত্রা বিরতি। সন্ধ্যের পর ডাইনিং রুমে বসে কাপ খোয়ানো, আড্ডা দেওয়া ও ডিনার সারা চলত। পরদিন সকাল হতেই আবার গরম জল ভরা প্রাতরাস। এইসব যখন তোড়জোড় চলছে, তখন সেই ফাঁকে আমরা প্রস্তুত হয়ে নেব। 28শে অক্টোবর আজ থেকে চতুর্থ দিন। 3500 মিটারের ল্যাংট্যাং থেকে যেতে হবে 3830 মিটারের কিয়ানিংবম পাহাড়ে। চড়াই কম, সহজ রাস্তা। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে
দুর্গিচালে ব্যবসা থেকে যে যাওয়া পথে পড়লো মুন্ডু নামক এই জায়গাটি সৌন্দর্যে ভরপুরের অবস্থান আমার মতে এই অঞ্চলের সেরা জায়গা। ল্যাংট্যাংয়ে না থেকে এখানে থাকলেই ভালো হতো। পথে পড়বে বেশ কিছু স্তূপা, মানি দেওয়াল ও উপরি পাওনা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। অক্টোবরের শেষ, ফল কালারের বাহার দেখতে দেখতে এগিয়ে যাওয়া। কিছুক্ষণ বাদেই নদী দিল বাঁ দিকে শেরগড়ি আর শেরগড়ি চূড়াটি আর ডান দিকে জ্ঞানশিল্প সিংহ। চলে এলাম ইয়ানি নৌকার কাছে একদম। ঢুকে বললাম তার দৌড় বলতে। ইয়ানি গ্রামে ঢুকে আমরা বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এটা গ্রাম নাকি কংক্রিটের জঙ্গল? আগুন দাদা সবকিছুই এখানে বসে। ছবিতে বাড়ি, তৈরি, লজগুলো দেখলেই বোঝা যায় নেই শুধু ট্রেন, বাস আর এরোপ্লেন। যদিও একটা সময় এখানে কাঠমান্ডু থেকে ছোট ছোট প্লেন আসছে। 5 নম্বর দিন থেকে 29শে অক্টোবর সকাল সকাল তৈরি হয়ে নিলাম। প্রাতরাশে বেরিয়ে পড়লাম আমরা। পেছনে পড়ে রইল কংক্রিটের জঙ্গল কিয়ানজি ও ল্যাংট্যাং নিল টিকটি 23,771 ফিট এবং 322,247 ফিট। পাইলট রাস্তা বড়াই আছে, মোটামুটি সহজ সেই রাস্তার ধার ধরে চলা। আর মাঝে মাঝে অতি সন্তর্পণে এরকম ছোট ছোট নালা বেরোয়। কারণ বারগ্লাস। বারগ্লাস মানে ওই যে প্রচন্ড ঠান্ডায় যে জল বয়ে চলে, সেগুলো যখন বরফ বা কোনো কিছুর উপর দিয়ে যায়, একটা পাতলা একটা বরফের শীত তৈরি হয়। সেই শীতটি উপর দিয়ে চলাটা খুব বিপজ্জনক, পিছলাতে হয়। তাই অতি সন্তর্পণে যাওয়া। একটা মোড়ের অঞ্চল পেরিয়ে এগিয়ে চললাম। অটোমের ফল কালারের রঙের এখানে খুব একটা তারতম্য নেই। লাংসিজারি উঁকি মারছে ওদিকে। রাস্তা কখনো এরকম পাথরের ফাঁক দিয়ে, আবার কখনো এরকম ফাঁকা জায়গাতে গিয়ার দিয়ে বিশ্রাম ভঙ্গ করে তাদের পাশ দিয়ে যাওয়া। যদিও তারা এসবে বিন্দুমাত্র বিচলিত নয় এবং পাতাও দিল না। প্রায় 4.5 ঘন্টা বাদে দূরে দেখতে পেলাম লাংসিজার ঘাট পাশ দিয়ে বয়ে যাচ্ছে ল্যাংট্যাং করা। আর দূরে দেখা যাচ্ছে নানান শ্বেতশুভ্র পর্বত শৃঙ্গ। প্রায় 12:30 পৌঁছে গেলাম আমাদের ক্যাম্পসাইট লাংসিজার ঘাট। উচ্চতা 4,300 মিটার। দুপুরটা কাটলেও লাংসিজার ঘাটটাতে ইউটিউবে ঘুরে। বিকেলে আকাশে মেঘ থাকলেও পরে তা উধাও হয়ে যায়। আর শেষ বিকেলে একটা দারুণ সূর্যাস্ত উপহার দিয়ে দেওয়া হবে। পাহাড়ের পেছন দিকে তখন সূর্যদেব অস্ত যাচ্ছে, আর সামনের দিকে সোনার মুকুট পরে তখন সামনেই লাংসিজারি ও দূরে দর্জি রাখা দাঁড়িয়ে। আর রাতের আকাশে পেলাম একটা অদ্ভুত সুন্দর এই মিল্কি ওয়ে। ক্যামেরা বন্দি করলাম যথারীতি। 6 নম্বর দিন 30শে অক্টোবর। আজকে আমার রয়েছে একটা জবরদস্ত ব্রেকফাস্ট করতে করতে ঠিক হলো আগামীকাল আমরা মরিমতো বেস ক্যাম্পে যাবো এবং সেই দিনই ফিরে আসবো এখানে। আরো ঠিক হলো যে আজ ক্যাম্পের পিছনে দিকে উঠে আশপাশের জায়গাটা একটু ভালো করে দেখে নেওয়া যাবে। সেই মতো বোল্ডার ভেঙে চড়াই চেপে উঠে এলাম নিজের মাথায়। সামনেই দেখতে পেলাম গিয়ালা পিককে 5,532 মিটার। আর পেছনে 3 পাশের গলতা। এই গলতা দিয়েই তো দুদিনে পৌঁছে যাওয়া যায় 5,310 মিটারের 3 পাস। ব্রিজের উপর থেকে নিচে আমাদের ক্যাম্পসাইটটা দেখতে বেশ সুন্দর লাগছে। ফিরে এলাম লাংসিজার ঘাটটায় আমাদের ক্যাম্পসাইটে। লাংসিজার ঘাটে যে হাটটা আছে সেখানে ঢুকে দেখলাম একটি বিদেশি দলের রান্নার তোড়জোড় চলছে বেশ সুচিয়ে। নিজের ম্যাট ও স্লিপিং ব্যাগ থাকলে কোনো সমস্যা নেই এখানে থাকার। 7 নম্বর দিন 31শে অক্টোবর। একটা মায়াবী সকালে ঘুম ভাঙলো আমাদের। যেতে হবে লাংসিজার ঘাটটা থেকে মরিমতো বেস ক্যাম্প এবং সেখান থেকে ফিরে আসতে হবে। সেই মতো বেরিয়ে পড়লাম ল্যাংট্যাং খোলা হাঁটি। হাঁটা শুরু করলাম। পথে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো বেশ কয়েকটা গিয়ার, যেন বলছে কারা ভাই তোমরা, আমাদের রাজ্যে তোমাদের কি দরকার বাবা। চললাম মরিমতো বেস ক্যাম্পের দিকে। কখনো এরকম ছোট ছোট নালা পেরিয়ে, আবার কখনো এরকম নালার ধারে বরফের সুন্দর আকৃতি দেখতে দেখতে চলতে চলতে মাঝে মাঝে বিশ্রাম নিয়ে আবারও পথে নেবে অতি সন্তর্পণে নালা পেরিয়ে অবশেষে 1 ঘন্টা 4 বাদে পৌঁছে গেলাম মরিমতো বেস ক্যাম্পে। প্রথম আমরা এই সর্বশক্তিমানের উদ্দেশ্যে পুজো দিয়ে এবার কিছুটা ছবি তোলার পর গ্রুপ ছবির সময় দেখে মনে হচ্ছিল যে পেছনে গাড়া কোনা দিচ্ছে রামধন পাকুড়ি
গুরকাপুলি, লোয়েম্পো গ্যাং, দর্জিলাপ্পা ইত্যাদি সব শৃঙ্গ। বেশ কিছুক্ষণ বেস ক্যাম্পে কাটিয়ে এবার ফিরে যাওয়ার পালা। ফেরার পথে রাস্তাতেই এক লাঞ্চ দিয়ে লাঞ্চ সারা হলো। ফিরে এলাম লাঞ্চ দেখে। ওদিকে তখন দিনের শেষ আলোর খেলা চলছে। মরিমতো বেস ক্যাম্প থেকে দেখা দর্জিলাপ্পা, লোয়েম্পো গ্যাং লাঞ্চের মতো। আর দিনের একদম শেষেই অ্যালপেনগুলো কালার ক্যামেরা বন্ধ করা। অ্যালপেনগুলো is a German word refers specially to the rosy hue of mountains after dawn and before dusk. This is no direct sunlight, it is a reflected light. আর রাতের লাঞ্চটাকে এভাবেই ক্যামেরাতে ধরে রাখার একটা প্রচেষ্টা। 8 নম্বর দিন থেকে 1 নভেম্বর আমরা ফিরে যাব লাঞ্চটাকে এবার বিদায় জানাবার পালা। ফিরে চললাম লাঞ্চটার কাছে শেষবারের মতো পিছন ফিরে একবার দেখে নিলাম। সহজ রাস্তা ধরে এবার নেমে গেলাম। এমন সুন্দর জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল ইটস এ প্লেস জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। দূরে দেখা গেল তিয়ানজিনের কাছে এয়ারফিল্ড ক্যাম্পে একটা ধারে আমাদের সামনে ফেলা হয়েছে। প্রথমত আগেও বলেছি এখানে একটা পরিত্যক্ত এয়ার স্ট্রিপ আছে, কোনো এক সময় ছোট ছোট প্লেন নামতো, এখন মাঝে মাঝে হেলিকপ্টার নামে। যাই হোক, এখানে ক্যাম্প করার মূলত দুটো কারণ। এক, পরের দিনে আমাদের রাস্তা এখান থেকে পেছনের রিচ ধরে উঠে যাওয়া, আর দ্বিতীয়ত এখানকার দুরন্ত সিনিক বিউটির জন্য। কিন্তু একটাই অসুবিধা, প্রচন্ড ঠান্ডা হাওয়া। ক্রমে সন্ধ্যে নেমে এলো এয়ারফিল্ড ক্যাম্পে। সামনে গ্যাঞ্চেন পোস্ট, আগুড়ি, কঙ্গেনডুক পুকুর, এইসব সিঙ্গে তখন রঙের খেলা শুরু হয়েছে। উল্টো দিকে ল্যান্টাইন দিলুম টিম শুনেও সূর্যাস্তের আওয়াজ ছড়িয়ে পড়েছে। আর পাশে গ্যাঞ্চেন পোস্টও যেন রাজনীতি ধরে বসে আছে। আর রাতে যেন অজস্র টুনি লাইটের মধ্যে চাঁদ যেন ঠিক একটা ল্যাম্প পোস্টের মতো লাগে। আমরা এখান থেকে 9 নম্বর দিনে আমরা এখান থেকে পেছন দিয়ে একদম সোজা উপরে উঠে যাবো ওই উপরে শেরগড়িতে, এবং এখান থেকে উপর শেরগড়ি, এখান থেকে নেমে যাবো এদিকে তিয়ানজিন। ভোর হলো, ল্যান্টার্ন লিডুং ছুঁয়ে একটা দুরন্ত সূর্যোদয় দেখে। কিছুক্ষণ বাদেই টেন্টের জিপ খুলে চা নিয়ে হাজির হলো রাম। গাড়ি বিরাজির নির্দেশ মতো আমরা সকাল 7:30টার মধ্যে তৈরি হয়ে নিলাম। বেরিয়ে পড়লাম শেরগড়ির উদ্দেশ্যে। শুরু হলো চড়াই চাপা, নাগারে নাক বড় গরু খেতে হবে। কিছুক্ষণ বাদে দেখলাম ইয়ারাপি বেস ক্যাম্পের রাস্তা ডান দিকে ভাগ হয়ে গেছে। ও পথে না, আমরা সোজা উঠি। চড়াই চাপতে চাপতে দেখলাম বেশ কিছু অভিযাত্রী ওপরে উঠছে। মাঝে মাঝে একটু দাঁড়িয়ে বিরতি নিচ্ছিলাম এই অর্থিলায় যে পেছনে ফেলে আসা সুন্দর দৃশ্যের ছবি তুলব, কিন্তু আসলে নিচ্ছিলাম বিশ্রাম। সেই রকমই ছবি তুলছিল এই বিদেশি, খুব মন দিয়ে একটা ক্লিপ থেকে। আমি আমার তাকেই ক্যামেরা বন্ধ করলাম। যাই হোক, আবারও এগিয়ে চলা। আমাদের সঙ্গে লামাজি উত্তেজিতভাবে তখন ইয়ানসাটেনজি সিংহটিকে চেরাবার চেষ্টা করছে। ল্যান্টাইন লিডুংকে তো দেখা যায় সব জায়গায়, কিন্তু ইয়ানসাটেনজি ঢাকা পড়ে থাকে, তাই নিচ থেকে তাকে আর দেখা যায় না। আবারও চড়াই ভাঙা। এবার ডান দিক থেকে দেখা যাচ্ছে শেরগড়ির চূড়া। দেখে মনে হয় 8 ঘন্টাতেই পৌঁছে যাবে, কিন্তু লেগেছিল পাকা 1.5 ঘন্টা। পেছনে ল্যান্টাইন লিডুং ও কিমসুকে পুরো দূর থাকা লাগছে। এবার বেরোতে হলো এক বোল্ডারের বড় জায়গা, প্রায় 8 ঘন্টা তো এখানেই লেগে যাবে। রাস্তা যদিও করাই আছে, কিন্তু বরফ পড়ে গেলে এখানকার কি ভালো হবে সেটা সহজেই বুঝবে। এরপর একটা লম্বা হার্ড আইসের প্যাচ পেরিয়ে অবশেষে উঠে এলাম শেরগড়ি শীর্ষে। উপরে উঠে চতুর্দিকে দেখে বিস্ময় হতবাক হয়ে গেল। প্রায় 270 ডিগ্রি যেদিকেই তাকায় হাতের নাগালে সব শৃঙ্গ। নেপালের যে 7টা সেরা হিমালয়ান ভিউ পয়েন্ট আছে, কালাপাত্তর, বকিওরি, চুপুংরি, পুংহিল, কোকরাধারা, তিয়ানজিনরি আর শেরগড়ি, তার মধ্যে শেরগড়ি ভিউ পয়েন্ট বা ভিউ অভাবনীয় এবং অন্যতম সেরা। কোনো আটাচারি শৃঙ্গ নেই বটে, কিন্তু আর কোথাও একটা কাছ থেকে 270 ডিগ্রিতে এরকম এত শৃঙ্গ দেখা যায় না। গার্মিনে জিপিএস এর তখন উচ্চতা দেখাচ্ছে 4984 মিটার। গ্রুপ ছবি তোলার পর যখন আমরা চারদিকে ক্যামেরাটা ঘোরালাম, তখন মনে হলো 360 degree. What is a high altitude Himalayan hike is always 360 degrees of mountain views, so spectacular that they seem to have been teasers in heaven by God. কি নেই কি ফাইনাল তোলা ছবি এরপর, কারণ ওই
270 ডিগ্রি দেখানোর জন্য ক্যামেরাতে ছবি তুলে মার্কিং করার থেকে পিক ফাইন্ডার অনেক সহজেই মোবাইলে ছবিগুলোকে দিয়ে দেয়। কে নেই এখানে? ক্লকওয়াইজ যদি দেখি আমরা লিরুম টু, ল্যাংটাং লিরুম, ইনসুম, ইউব্রা, ইয়াংসা টেনজি, সালগাচু, ইয়ালাপি, রামখান কাকুরি, রামসিসারি, গুকাপুরি, লুয়ের প্রোগ্রাম, গোর্জেলাপা, জ্ঞানচেপো, কঙ্গেন ডুকু, আবুদি, গান্ডেলা চুন্ডি, কে নেই? নয়া বাংলা, লিরুম টু, ল্যাংটাং লিরুম, মাঝে ফাঁকা জায়গাটা দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটাই এই উপত্যকা যাওয়া আসার একমাত্র রাস্তা। এবার সেগুলিকে দেওয়া যায় না, নেমে আসা হবে। আমাদেরই এক সঙ্গী তখন আনন্দের বহিঃপ্রকাশ। আহা, কি দেখি থাকে ক্রমাগত নেমে যাওয়া, প্রায় 4.5 ঘন্টায় 3845 মিটার থেকে 4984 মিটার, অর্থাৎ প্রায় 1140 মিটার চড়াই চাপা, আর নেমে যাওয়ার সময় লাগবে ঘন্টা 3। ফেরার পথে একটু জিরিয়ে নেওয়া, পেছনে দেখা যাচ্ছে সেগুলি চূড়া। ক্রমাগত নামতে নামতে কখনো ক্লান্ত হয়ে বসে পড়া, কারণ এই রাস্তায় কোথাও জল নেই। আমরা প্রত্যেকে 1 লিটার করে জল নিয়ে গেছিলাম, তাতেও হলো না। কম করে 2 লিটার জল নিয়ে আসা প্রত্যেকের উচিত ছিল। দিন প্রায় শেষ, আমরাও নেমে এলাম সেগুলি তার সঙ্গী সাথীদের পেছনে রেখে। ফিরে এলাম তিয়ানজিন। পরদিন 10 নম্বর দিন, 3 নভেম্বর, তিয়ানজিন থেকে যতটা পারবো নেমে যাবে। একে একে পেরোলাম তিয়ানজিন গোম্পা, মুন্ডু, সিংডুম, ল্যাংট্যাংয়ের গ্রামগুলো পেরিয়ে গেলাম সেই পুরনো ল্যাংট্যাং গ্রামের ধ্বংসাবশেষ। হেঁটে চললাম আমরা। কেউ লামা হোটেলে আর থাকতে রাজি হলো না। অবস্থা আমরা ঘোড়াদা বেলাতে এই যাত্রার বিরতি দিলাম। শেষ বিকেলে ল্যাংট্যাং লিরুমের একটা দুরন্ত সূর্যাস্ত সাক্ষী হয়ে থাকলাম এই ঘোড়াদা বেলাতে। পরদিন রিভার সাইড পেরিয়ে ফিরে চললাম। মধ্যাহ্নভোজের আগেই পৌঁছে গেলাম সিয়াটুল বেশি। দুপুরে আমাদের সামনে হাজির হলো থাকালি খানা, অদ্ভুত তার পরিবেশন। পরদিন সিয়াটুল ঘুমছে হয়ে যাওয়ার সময় দেখলাম ল্যাংট্যাং লিরুম বহু দূর চলে গেছে, যেটাকে অত কাছ থেকে দেখছিলাম। গণেশ হিমালয়ের দেখা পেলাম স্পষ্ট। ফিরে চললাম কাঠমান্ডু, আর মনে গেঁথে রাখলো প্রথম পর্বের ভিডিও শেষ।